স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। জাতীয় পর্যায়ে নির্বাচন ছাড়া আর কোনো নির্বাচনের ক্ষেত্রে দলীয় মনোনয়ন ও প্রতীকের কোনো ব্যাপার থাকে না, কিন্তু বাস্তবতা হচ্ছে সব নির্বাচনেই কলকাঠি নাড়ে রাজনৈতিক দলগুলো। স্থানীয় সরকার নির্বাচনে এখন সরাসরি রাজনৈতিক দলগুলোর পরিচয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রার্থীরা। নির্বাচনী আইনে আসছে এই পরিবর্তন। শক্তিশালী স্থানীয় সরকার গঠনে এই নতুন আইন কতটা সহায়ক হবে সেই বিষয়গুলো নিয়ে কথা হবে আজকে ডেডলাইন ঢাকায়। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার, আছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান এবং জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। স্বাগত আপনাদের। আমরা পত্রিকায় দেখলাম আপনি বলেছেন যে এখন দলীয় ভিত্তিতে নির্বাচন হলে ইউনিয়ন পরিষদেও ক্ষমতাসীন দলেরই আধিপত্য প্রতিষ্ঠার সমূহ সম্ভাবনা, যা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার জন্য ভালো হতে পারে না। কিন্তু বাস্তবতা হচ্ছে যেটা বলছিলাম যে আমরা তো দেখছি যে দলীয় পরিচয়ই নির্বাচন হচ্ছে, অথবা দল তো কলকাঠি নাড়ছে, হয়তো প্রতীকটা থাকছে না। তো সেটা যদি সরাসরি হয় সমস্যাটা কোথায়? আমরা কি ভালো অবস্থায় আছি? আমাদের স্থানীয় সরকার ব্যবস্থাগুলো কি শক্তিশালী, কার্যকর? এগুলো কি যেই আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সংবিধানের 59-60 অনুচ্ছেদে স্থানীয় সরকারের বিধানগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই বিধানগুলোর অনুযায়ী কি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো চলছে? সেই ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে গিয়ে তাহলে দলগুলোর ইন্টারফারেন্স না থাকা, সেটাই আপনারা বলছেন? না, ওই যে স্থানীয় সরকারকে যদি শক্তিশালী করতে হয় তাহলে অনেকগুলো কাজ করতে হবে। যে আমাদের সংবিধানে তাদেরকে যে দায় দায়িত্ব দিয়েছে, তাদেরকে সংবিধানে সুস্পষ্ট দায় দায়িত্ব দিয়েছে 59(2)(গ)তে, যে তারা সকল যে সরকারি সেবা এবং সকল অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো। অর্থাৎ উন্নয়ন এবং সেবা প্রদানমূলক কার্যক্রমগুলো সবগুলো হলো স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হওয়ার কথা। কিন্তু এগুলো কি হয়? তাদের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ার কথা। তারা কি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান? তারপরে তাদের সম্পদ থাকার কথা। সম্পদ কি আছে? তো এইরকম আরও অনেকগুলো সীমাবদ্ধতা। এই সীমাবদ্ধতাগুলো দূর না করলে আমি জানি না যে, অন্তত আমার বোধগম্য নয় যে দলীয় ভিত্তিক নির্বাচন করলে কিংবা দলীয় প্রতীক দিয়ে নির্বাচন করলে এটার কি ইতিবাচক ফলাফল হবে। হ্যাঁ, এটার নেতিবাচক ফলাফল বর্তমান প্রেক্ষাপটে অনেক নেতিবাচক ফলাফল হবে বলে আমার আশঙ্কা। একটা নেতিবাচক ফলাফল হলো যে দলীয় ভিত্তিক, তার মানে দলটা গুরুত্বপূর্ণ। তো আমাদের সেই রকম দল, যথাযথ দল থাকতে হবে। যথাযথ দল মানে কি? গণতান্ত্রিক দল, দায়বদ্ধ দল, স্বচ্ছ দল, এবং যেটা ওই যে দুর্নীতির আক্রা নয়। এবং আমাদের মনে আছে যে টিআইবির ইয়েতে সার্ভেতে কি পাওয়া গিয়েছে, টিআইবির জরিপে, যে কয়টা প্রতিষ্ঠান সবচেয়ে দুর্নীতিগ্রস্ত তার মধ্যে রাজনৈতিক দলগুলো অন্যতম। তারপরে যেখানে পরিবারতন্ত্র, ব্যক্তিতন্ত্র থাকবে না, যেখানে মনোনয়ন দেওয়ার একটা প্রক্রিয়া থাকবে, তো এগুলো তো নাই। এবং রবীন্দ্রনাথের ভাষায় বলতে গেলে বাঙালি দলাদলিই করতে পারে, দল করতে পারে না, দল গড়ে তুলতে পারে। মানে আপনি বলছেন যে দলগুলোর ভিতরে আসলে দলের সংস্কার দরকার, দলগুলোকে গণতান্ত্রিক করা দরকার। তা না হলে আমাদের সমস্যা হবে। তা না হলে সমস্যা হবে কি, আমাদের যে জাতীয় পর্যায়ে যেমন মনোনয়ন বাণিজ্য হয়, আমাদের রাষ্ট্রপতি বলেছেন যে রাজনীতি ঢুকে গিয়েছে পকেট, ব্যবসায়ীদের পকেটে। তো এটা তো সর্বস্তরে আরো ব্যাপক হবে এবং সেই ক্ষমতাসীন দলের মধ্যে ব্যাপক উত্তেজনা, এমনকি হানাহানি, মারামারি হতে পারে, সহিংসতা হতে পারে। এবং এই যে যারা ক্ষমতাসীন দল তারা অনেক রকম ওই যে সরকারি বেসরকারি সুযোগ সুবিধা ব্যবহার করে, ক্ষমতা ব্যবহার করে তারা হয়রানি করবে, বিরোধী দলের মামলা হামলা দেবে। এবং সেই তারা নির্বাচন করতে পারবে কিনা, নির্বাচন প্রার্থী হতে পারবে কিনা, প্রার্থী হতে পারলেও নির্বাচন করতে পারবে কিনা, এরকম অনেক রকম প্রশ্ন দেখা দিয়েছে। কারণ আমাদের রাজনৈতিক সংস্কৃতি যেটা দ্বন্দ্বাত্মক রাজনীতি, আমরা একে অপরকে সহ্য করতে পারি না এবং একে অপরকে নিশ্চিহ্ন করার লিপ্ত। এবং আমরা শুধু তাই নয়, আমরা যে কোনো মূল্যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। তাই মানুষের অধিকার, এমনকি ভোটাধিকার পর্যন্ত আমরা তার প্রতি শ্রদ্ধাবোধ দেখে না। তো তাহলে আমরা সংকটের দিকে যাব। এই সকল পরিবর্তন যদি না আসে, আমরা ওই যে আমি একটু সুফল না হয়ে আমরা বরং আরো একটু দেখি কোনো সুফল শুনতে পাই কিনা আবু আলম মোহাম্মদ শহীদ খানের কাছে। সেটা আপনি কি বলবেন আমাদেরকে? আমি ডক্টর বদিউল আলম মজুমদারের মতো এত হতাশ বা নেতিবাচক কথা বলবো না। আমি জানি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বর্তমান অবস্থা কি। আমি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বর্তমান অবস্থা আমি জানি। শুধু রাজনৈতিক দল না, তার রাজনৈতিক দল, ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী সংগঠন, পেশাজীবী মানুষ, আমাদের টোটাল যে জাতির যে অবস্থা,
সেটা তো আমরা সবাই জানি, কিন্তু এর মধ্যে দিয়ে তো আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এখন আমাদের দেশে কোনো দায়বদ্ধ, স্বচ্ছ, দুর্নীতিমুক্ত দল না থাকে, তাহলে তো একজন সিটিজেন হিসেবে আমার এখনই কিছু করার নাই। আমাকে এই দলগুলোকে ভোট দিতে হয় এবং আমি হয়তো অপেক্ষা করব সেই দলের জন্য যখন একটি দায়বদ্ধ, স্বচ্ছ, জনগণের কাছে জবাবদিহিমূলক দল পাবো, তাকে হয়তো আমি তখন এদেরকে ভোট না দিয়ে তাকে আরেকটা বিষয় জানতে চাই যে এই মুহূর্তেই এই পরিবর্তনটা আনার মানে কোনো না, আমি ওখানে আসছি। জি। আমি আরেকটু স্পষ্টভাবে বলতে চাই যে স্থানীয় সরকার ব্যবস্থা কিন্তু একটা রাজনৈতিক ব্যবস্থা। আমাদের কনফিউজ করলে চলবে না যে আমাদের কেন্দ্রীয় সরকার বলি, স্থানীয় সরকার বলি, দল বলি, এগুলো সবই একটু রাজনৈতিক ব্যবস্থা এবং রাজনৈতিক ব্যবস্থার মধ্যে এগুলো আছে এবং এগুলোর অবস্থান। তো সেখানে স্থানীয় সরকার ব্যবস্থা আপনি নিজেই বলেছেন এবং আপনাদের পিছনে যে আমি দেখতে পাচ্ছি যেসব ফলাফল নিয়ে আপনারা হয়তো ভবিষ্যতে বলবেন, যে কোনো স্থানীয় সরকার নির্বাচনে প্রথমে হয়তো 50 বছর আগে এরকম ছিল না। এটা এটা আইয়ুব খানের সময় এটাকে বিডি বেসিক ডেমোক্রেসি যখন চালু করা হয়, তখন তো আমাদের যে ইউনিয়ন বোর্ড ছিল সেটাকে ইউনিয়ন কাউন্সিল করে যখন চালু করা হয়, তখন এরা ছিল ভোটার, তারা ভোট দিতেন। সারা দেশের জনগণ ভোট দিত না, তারা ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করতেন, ভোট দিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করতেন। এবং সেই সময় কিন্তু এই যে রাজনৈতিক যে বিকৃতি, এই বিকৃতিটা ঢুকে পড়ে ইউনিয়ন পরিষদ ব্যবস্থাপনায়। এবং ইউনিয়ন পরিষদ কিন্তু আজকে ছোট অর্গানাইজেশন না, নতুন অর্গানাইজেশন না, এটা 145 বছরের পুরানা। 1870 সাল থেকে এটার যাত্রা শুরু এবং এখন অনেক এগিয়েছে। আমাদের যে পৌরসভাগুলো আছে, দেশে এমন পৌরসভা আছে যেটার বয়স 250 বছরের চেয়ে বেশি। সুতরাং এটা আমাদের অনেক দিনের পুরানো সংগঠন এবং এগুলো টিকে আছে এবং এগুলো ভবিষ্যতেও টিকে থাকবে। এখন যেটা হবে যে আমরা যখন 20-30 বছরের ইতিহাস যদি পর্যালোচনা করি, তাহলে আমরা দেখব যে তৃণমূল পর্যায়েও আমাদের নাগরিকরা এখন যথেষ্ট রাজনৈতিক সচেতন এবং তৃণমূল পর্যায়ে যে ভোটাভুটি হয় সেখানে ইউনিয়ন পরিষদ বলি, উপজেলা পরিষদ বলি, কিংবা আমরা মিউনিসিপ্যালিটি বলি বা সিটি কর্পোরেশন বলি, সেখানে কিন্তু রাজনৈতিক পরিচয়ে ভোটাভুটিটা হয়। শুধু একটা জিনিস বাকি ছিল যে তাদের কোনো দলীয় প্রতীক ব্যবহার করতেন না, অন্য প্রতীকে কেউ মোরগ মার্কা নিতেন, হাতি, গোলাপ ফুল, অনেক কিছু মার্কা টার্কা ছিল, কিন্তু অন্য দলীয় মার্কাগুলো ছিল যেগুলো যে মানুষ বেশি ভোট দেয় কেন্দ্রীয় নির্বাচনে। তা এখন এই যে পরিবর্তনটা আনা হয়েছে, এটা হলো একটা রিফর্মের অংশ। তার মানে এই এতটুকু করলেই যে রিফর্ম থেমে থাকবে এরকম না। আমরা সরকারের কাছে আমাদের প্রত্যাশা হবে যে সরকার আরও বেশি রিফর্ম করুক। এটা আমি বদিউল আলম মজুমদারের সাথে একমত যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে সংবিধান অনুযায়ী যে দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে, তাদের সেই স্বায়ত্তশাসন দিতে হবে, তাদেরকে ক্ষমতায়ন করতে হবে এবং তারা যাতে জনগণের দরগোড়ায় সেবা পৌঁছে দেন সেই কাজটা তাদেরকে করার সুযোগ দিতে হবে। এটা পুরোপুরি একমত, কিন্তু একটার জন্য তার একটা বসে থাকবে না। এখন দেশে স্বচ্ছ, দায়বদ্ধ, দুর্নীতিমুক্ত দল নাই বলে কি তাহলে আমরা কি দলমুক্ত একটা রাজনীতি করতে যাব কিনা, এরকম ধরনের প্রশ্ন আসতে পারে না। তাহলে আমরা দল টল বাদ দিয়ে এখন আমরা একটা ভিন্ন ধরনের রাজনৈতিক চিন্তা করি, এটা সম্ভব না। এবং আমাদের দেশে ভিন্ন ধরনের রাজনৈতিক চিন্তা চেতনা করা হয়েছে, আমাদের রাজনৈতিক নেতাদের মাইনাস করার চেষ্টা করা হয়েছে, আমাদের রাজনৈতিক নেতাদের ঘরে বন্দি রেখে স্থানীয় সরকার নির্বাচন করে নিজেরা এসে ক্ষমতা দখল করে নতুন দল বানিয়ে রাজনৈতিক ক্ষমতা দখলের অনেক কিছু আমরা দেখেছি ইতিমধ্যে। জাতির অনেক শিক্ষা হয়েছে। সুতরাং আমরা জানি যে এই জিনিসটা রাজনীতিবিদদের করতে হবে এবং আমাদের রাজনীতিবিদদের আর কাছ থেকে আমরা আরো অনেক বেশি ভালো কিছু প্রত্যাশা করি। এই প্রত্যাশাও আমাদের থাকবে এবং আমরা সেই চাপটাও আমাদেরকে সৃষ্টি করতে হবে। আমি যেটা জানতে সুতরাং চাইছিলাম, এই যে সময়টা, রিফর্ম, এই সময়ে এই রিফর্ম, হ্যাঁ সময় নিয়ে আমি একটু পরে বলছি। এই রিফর্ম একটা রিফর্মের অংশ। এখানে যেমন ধরেন যে আমরা অনেকদিন ধরে আলোচনা করছি যে আমাদের যে মূল শাসন ব্যবস্থা সেটা পার্লামেন্টারি পদ্ধতি, তাই না? সংসদে ভোট হয়, সংসদ থেকে যিনি মেজরিটি পার্টি তাদের নেতা নির্বাচন করেন, নেতা প্রধানমন্ত্রী হন দেশে। কিন্তু আপনি এই পরিষদগুলোর দিকে তাকিয়ে দেখবেন যে এই পরিষদগুলো যে আমলে সৃষ্টি করা হয়েছিল তখন ওই যে গভর্নর জেনারেল বা প্রেসিডেন্সিয়াল পদ্ধতির আমল সৃষ্টি করা হয়েছিল এবং এটার কোনো পরিবর্তন নাই। এখানে এক ব্যক্তি কেন্দ্রিক একটা পরিষদ আছে, এটা নামে পরিষদ কিন্তু একজনের কাছে সর্বময় ক্ষমতা এবং এখানে পরিষদ ঠিকমতো ওয়ার্ক করে না। সো ওই পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যাওয়ার একটা ব্যবস্থা তারা করতে পারে না। আমাদের যে নারীরা নির্বাচিত হন তাদের কোনো কাজই থাকে না এবং তাদেরকে কোনো কিছু করতে দেওয়া হয় না। সো আমরা নারীদের যদি ক্ষমতায়ন করতে চাই ওখানেও কিছু রিফর্ম করা দরকার। সো এটা একটা বড় ধরনের রিফর্ম স্থানীয় সরকারের দরকার। এই মুহূর্তে এইটুকু করতে গেছেন সরকার। কেউ বলেন যে এটা একটু তাড়াহুড়ো হয়ে গেছে, কেউ বলেন এটার পিছনে দুর্বিসন্ধি আছে, কেউ বলেন সরকার এটা মনে করেছে এটা করা দরকার এই জন্য এটা করেছেন। এখন বিষয়টা হবে যে আমরা অনন্তকাল কোনো কিছুর জন্য অপেক্ষা করব না। আমি স্বাগত জানাই
যে তারা এই পদক্ষেপটা নিয়েছেন, কিন্তু আমি তাদের কাছে দাবিও করি জনগণের পক্ষ থেকে যে আরো অন্যান্য পদক্ষেপ অতি দ্রুত গ্রহণ করুন। ভাই, জাতীয় পার্টির অবস্থানটা আমরা পরিষ্কারভাবে শুনতে পাইনি এই ব্যাপারে, আপনি যদি একটু পরিষ্কার করেন আমাদেরকে। আমি যতটুকু জানি এই বিষয়ে বিপক্ষে জাতীয় পার্টি এটাকে খুব একটা মানে স্বাগতই জানাচ্ছে আপাত দৃষ্টিতে। আর এই জিনিসটি তো হয়েই আসছিল, সবসময় তো দেখা যেত ওই লোক আওয়ামী লীগ করে, তার মার্কাটা হয়তো তখন ছিল ঘটি বা কুলা, এখন তার মার্কাটা লাঙ্গল হবে। ওই লোক জাতীয় পার্টি করে, তার মার্কাটা হবে। এখন মার্কাটা ছিল না, এখন মার্কাটা আছে, এটি হচ্ছে পার্থক্য। এটার কিছু ভালো দিক আছে। ভালো দিকটা একটা হচ্ছে বাংলাদেশের তৃণমূল প্রত্যেকটা দলে উপেক্ষিত ছিল, এখন একজন ওয়ার্ডের সভাপতি বা ওয়ার্ড কমিটির মেম্বাররাও একেবারে পার্টির সর্বোচ্চ মহলের কাছে একটা গুরুত্ব পাবে, একটা তার প্রাধান্য থাকবে। একই সাথে কেন্দ্রের কাছে সাথে একদম বটম লাইনের তৃণমূলের একটা সংযোগ কিন্তু এই ভোটের মাধ্যমে তৈরি হবে, এটা ভালো দিক। খারাপ দিক যেটা আসতেছে বর্তমান প্রেক্ষাপটে, যেটা বদিউল আলম স্যার বলছেন যে আমাদের 5 জানুয়ারি ইলেকশনের পরে প্রায় 250-র উপরে আসনে আওয়ামী লীগের এমপি আছেন। এদের মধ্যে অনেকগুলো আসলেই এমপিরা জনপ্রিয় ছিল না, একটা ঘটনাচক্রে অনেকে এমপি হয়ে গেছেন। এখন তারা কিন্তু চেষ্টা করবে এই ইলেকশনে দলের কাছে নিজের প্রাধান্য দেখানোর জন্য, জনপ্রিয়তা দেখানোর জন্য বেশি সংখ্যক মেম্বার এবং বেশি সংখ্যক চেয়ারম্যানকে তাদের মার্কা দিয়ে জিতিয়ে আনার। তো এই অশুভ প্রতিযোগিতা কিন্তু খুব দ্রুত এটা হবে। আরও একটি জিনিস আছে, এই এমপিরা নিশ্চয়ই দীর্ঘদিন যাবত টিআর কাবিকা ডিস্ট্রিবিউশন করছেন, তারা উন্নয়ন প্রকল্পগুলো করছেন এবং সেগুলো দলীয় লোক দিয়েই করছেন। তাহলে ওই দলীয় লোকগুলো যখন এই এমপির মানে আশীর্বাদ পুষ্ট লোকগুলো যখন পাবলিক ফেসে আসবে, লেভেল প্লেয়িং ফিল্ডটা কিন্তু হবে না। জাস্ট অন্য পার্টির যারা এমপি নেই তারা 7-8 বছর ধরে কোনো উন্নয়ন প্রকল্পের সাথে নাই, কিন্তু সরকারি দলেরা উন্নয়ন প্রকল্পের সাথে আছে। তো পাবলিকের সাথে তাদের কমিউনিকেশনটা বা ভোট চাওয়ার টেন্ডেন্সিটা বেশি থাকবে। অথবা যেটা প্র্যাকটিক্যালি হবে, আমি বলে দিই যে এমপিরা বলে দেবে যে অমুককে ভোট দেন, তাহলে আপনার ইউনিয়নে আমি এই কাজগুলো করে দেবো, যদিও এখনো তো তাই বলছে, আচরণবিধিতে যদি নিষিদ্ধ আছে, কিন্তু এটা হবে। এই জায়গাটা এখনো এই প্র্যাকটিসটা চলছে, এখনো চলছে। তো এই জায়গাটায় এসে এই সময়টা একটু আমি বলবো, যেটা বদিউল স্যারের সাথে আমি একমত। তবে বাস্তবতা যেটা হচ্ছে যে পলিটিক্স তো তারা মার্কা ছাড়াই এতদিন দল করতো, এখন মার্কা নিয়ে রাজনীতি করবে। আমরা একটা বিরতি নিয়ে আসছি, আরো আলোচনা হবে। নিচে একটা বিরতি, সাথেই থাকুন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। বিরতির পর ফিরে এলাম দেখলাই ঢাকায়। আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে যেটা আমি জানতে চাচ্ছি যে এই যে স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করার যে আইনটি করা হলো, এর আগে এই আইনটি করার আগে আমরা দেখলাম না এক্সপার্টদের সঙ্গে কথা বলতে, অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলতে, বা পত্র পত্রিকায়ও এটা নিয়ে খুব বেশি আমরা আলোচনা দেখলাম না। মোটামুটি একটা বলা যায় দ্রুততার সঙ্গেই করা হলো, তড়িঘড়ি করে। এটা কেন, কি মনে করেন আপনি? আমার মনে হয় আমরা একটা কমিউনিকেশন মিস করেছি, যে আমাদের স্থানীয় সরকার মন্ত্রী এটা কিন্তু গত 3-4 বছর আগে থেকে বলে আসছেন, এবং আমরা স্থানীয় সরকার বিভাগ থেকে আমরা প্রত্যেক জেলায় জেলায় এবং বিভাগ পর্যায়ে আমরা আপনি যাদের কথা বললেন, যাদের সাথে কনসালটেশন হওয়া উচিত, বিশেষ করে তৃণমূল পর্যায়ে যারা নির্বাচিত প্রতিনিধি আছেন, একাডেমিক্স এবং যারা বিভিন্ন রাজনৈতিক ইয়ের সাথে যুক্ত আছেন, তাদের সবাইকে নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। তো তখন আমরা একটা রিফর্ম প্যাকেজ নিয়ে আলোচনা করছি, যেগুলো আমি একটু আগে বললাম, যে আমাদের পদ্ধতিটা চেঞ্জ করা যায় কিনা, যে প্রেসিডেন্সিয়াল পদ্ধতির বাইরে আমরা পার্লামেন্টারি পদ্ধতিতে যেতে পারি কিনা, আমরা দলীয় ভিত্তিতে যেহেতু নির্বাচন হচ্ছেই একটা পর্দা মুখের উপর দিয়ে, আমি এই দলের লোক কিন্তু আমি একটা গোলাপ ফুল মার্কা ব্যবহার করছি, তো সেটার পরিবর্তন করে এটা করা যায় কিনা, এগুলো নিয়ে আমাদের মধ্যে অনেক আলাপ আলোচনা হয়েছে। এখন ধরেন যে সরকার তো একটা রাজনৈতিক দলের সরকার, এখন সরকার এই সময়টা কেন বেছে নিয়েছে এটার উত্তর আমার কাছে সরাসরি নাই, কারণ আমি এখন সরকারের সাথে কাজ করি না, এটা সরকারের মন্ত্রী বা সরকারের যারা আছেন তারা বলতে পারবেন। তো আমার কাছে মনে হয় যে একটি রাজনৈতিক দল চিন্তা করবে, তার রাজনৈতিক সুবিধাগুলোর কথা চিন্তা করবে, এটা খুব স্বাভাবিক। এখানে যদি অন্য কোনো দল সরকারে থাকতো সেই দলও একইভাবে চিন্তা করতো, কিন্তু যেখানে তাদের চ্যালেঞ্জগুলো আসবে আমাদের সেগুলো আলোচনা করা দরকার। যেমন চ্যালেঞ্জ আসবে তাদের কিভাবে তৃণমূল পর্যায়ে তারা নমিনেশন দেবেন। বদিউল আলম সাহেব একটু আগে বলছেন নমিনেশন বাণিজ্যের কথা, উনি এটাও রেফার করেছেন যে রাষ্ট্রপতি বলেছেন যে রাজনীতি ব্যবসায়ীদের পকেটে ঢুকে গেছে। তো রাজনীতি ব্যবসায়ীদের পকেটে ছিল না,
রাজনীতিতে ব্যবসায়ীর পকেটে ঢোকার অনেক কারণ আছে, সেসব ইতিহাস তো আমরা এখানে পর্যালোচনা করব না। বারবার যে গণতন্ত্রে ইন্টারভেনশন করা হয়েছে, যদিও আমার পাশে বসে আছেন উনি আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা, তা আমি এখন তাদের নাম বলি না, কিন্তু আমাদের যে ইন্টারভেনশনগুলো হয়েছে, আমাদের যে ক্ষমতা দখল হয়েছে এবং ক্ষমতা দখল করে আমরা যে রাজনৈতিক দল করার চেষ্টা করেছি, তখন তো এইসব ঘটনা ঘটেছে। আমরা ব্রাইব করেছি, আমরা অন্য দলের লোককে ভাগিয়ে আনেছি, আমরা গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করেছি অপারেশন সৎ মানুষের খোঁজে। এবং তখন কি সৎ মানুষ ৭৭ সালে যখন আমরা এই অপারেশন সৎ মানুষের খোঁজে ফাইল ক্রিয়েট করেছি, তখন সৎ মানুষ হইতে হবে যে মুক্তিযুদ্ধ করে নাই, সৎ মানুষকে যে আওয়ামী লীগ করে না, মানে সৎ মানুষের সংজ্ঞা পাল্টে যায় সৎ মানুষকে বিভিন্ন সময়। এই সব দলের বাইরে হতে হবে, সৎ মানুষকে যারা এদের বিরোধিতা করে, সৎ মানুষকে যাদের কাছে টাকা পয়সা আছে। তো আমরা তো এইসব ফাইল টেলের কথা এখন জানতে পেরেছি। তো এই যে রাজনীতিকে বিরাজনীতিকরণ করার প্রক্রিয়া বা রাজনীতিকে অন্যখানে ঠেলে দেওয়া, মানে রাজনীতিবিদদের দূরে সরে দেওয়া, এইসব ঘটনার আজকে আমরা একটা কালমিনেশন দেখতে পাচ্ছি। আমি বলি এটা একদম ক্রান্তি লগ্নে চলে আসছে, যে ব্যবসায়ীদের পকেটে ঢুকেছে, কেউ বলেন আমলাদের পকেটে ঢুকেছে, কেউ বলেন সেনাবাহিনীর ওই রিটায়ার্ড লোকদের পকেটে ঢুকেছে, কিছু কিছু পকেটে তো ঢুকেই গেছে রাজনীতি। এটা আমার ছোটবেলায় আমি যাদেরকে রাজনীতি করতে দেখেছি, এখন যাদের রাজনীতি করতে দেখি বিস্তর তফাৎ। এবং এটা এই পার্থক্যটা মৌলিক পার্থক্য, এটা আমি স্পষ্টভাবে বলতে পারি যে এটা একটা মৌলিক পার্থক্য। এখন এটা ক্রান্তি লগ্নে চলে গেছে, এটার একটা অবসান হওয়া দরকার। এই অবসানটা কে করবে? এই অবসানটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, বাট এই অবসান রাজনৈতিক দলগুলোকে করতে হবে। এখন পর্যন্ত রাজনৈতিক দলের কিন্তু ওই টপ পোস্টে কিন্তু কোনো ব্যবসায়ী যায় নেই, বরঞ্চ আমরা কোনো কোনো রাজনৈতিক দলের টপ পোস্টে যারা ক্ষমতা দখল করছেন তাদেরকে দেখতে পাই, কিন্তু আমরা ডেমোক্রেটিক রাজনৈতিক দলের টপ পোস্টে কিন্তু আমরা এখনো ব্যবসায়ীদের দেখতে পাই না। আমি যাচ্ছি বদিউল আলম মজুমদারের কাছে। একটা যুক্তি তোলা হয় এটার পক্ষে যে দলীয় পরিচয়ে স্থানীয় সরকার বা অন্যান্য নির্বাচনগুলো করার জন্য, সেটা হচ্ছে যে যদি দলীয় পরিচয় বা দলীয় নমিনেশন নিয়ে তারা নির্বাচন করেন তাহলে পার্টি অ্যাকাউন্টেবল হয় অনেক বেশি, যেটা না যদি অন্যান্য প্রতীকে করেন কিন্তু দলের সমর্থন থাকে, সেক্ষেত্রে দল সেই সুবিধাটা নেয় যে তাদের প্রার্থী জয়ী হয়েছে, যেটা আমরা বিগত সিটি কর্পোরেশন ইলেকশনগুলোতে দেখেছি, কিন্তু ব্যর্থতার দায়টা আবার নেয় না, এরকম একটা যুক্তি তুলে ধরা হয়। ওকে, আপনি খুব ভালো যুক্তি, ভালো প্রশ্ন করেছেন। এটা একটা গুরুত্বপূর্ণ যুক্তি। আর একটা যুক্তি হলো যে এর মধ্যে এটা একটা রাজনৈতিক প্রক্রিয়া, নির্দলীয় করলে ওটা অরাজনৈতিক ওটা বিরাজনীতিকরণ করা হয় ইত্যাদি ইত্যাদি। তো এই যুক্তিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি দেখেন এই সাম্প্রতিক কালে, মানে গত এই যে ১ দশকের কথাই ধরেন, আমাদের কোনো রাজনৈতিক দল কোনো তাদের মনোনীত প্রার্থী যারা নির্বাচিত হয়েছেন তাদের অপকর্মের জন্য তারা খুন খারাপি করেছে, তারা ওই যে বিভিন্ন রকম মহাদুর্নীতিতে লিপ্ত হয়েছে, বিভিন্ন রকম অপকর্ম করেছে, কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে দল? আমি দলের কথা বলছি। এই ব্যবস্থা না নিলেও দায় কিন্তু দলের উপর আসে। দায় কি? মানুষ তো আমাদের কাছে এখন এক্সাম্পল আছে যে গাইবান্ধার একজন সংসদ সদস্য, উনি গুলি করে একটা শিশুকে আহত করার পরে 13 দিনের মাথায় তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে ডিবিতে নেওয়া হয়েছে, তারপর তাকে গাইবান্ধে নেওয়া হয়েছে, এখন তিনি জেলখানা অবস্থান করছেন, সংসদ সদস্য, রুলিং পার্টি। সুতরাং এটা একটা এক্সাম্পল, বাট এই এক্সাম্পল জেনারেল না। এটা হওয়া উচিত না, আপনি দুইটা জিনিস ওই যে গোলায় ফেলছেন। আপনি এটা প্রশাসনিক, এটা সরকার করেছে, দল কি করেছে? প্রথম ব্যবস্থা কিন্তু প্রশাসনিক হতে হবে। দল কখন ব্যবস্থা নিবে তারপর যদি প্রশাসন বসে থাকে তাহলে কিন্তু দেশ চলবে না। আপনার অনেকগুলো প্রতিষ্ঠান আছে ব্যবস্থা নেওয়ার। একটা হচ্ছে এটা আপনি একটা উদাহরণ দিলেন, আমি একটু বলে রাখি। আমাদের কাছে এরকম উদাহরণ আছে যে বড় অভিযোগ ওঠার পরেও, ধরেন টাকা সহ ধরা পড়ার পরেও তার কিন্তু মন্ত্রিত্ব যায় না, এরকম উদাহরণ আমাদের সামনে আছে। শুনেন, কতগুলো কর্তৃপক্ষ আছে এই নির্বাচিত প্রতিনিধি, যেমন সংসদ সদস্যদের একটা হলো দল, আরেকটা হলো সরকার প্রশাসনিক, আরেকটা হলো সংসদের ওই যে বিশেষ অধিকার কমিটি, সংসদের মর্যাদাহানির জন্য তারা বহিষ্কার করতে পারে। তো কেউ তো কোনো ব্যবস্থা নেয় না। এই যে প্রশাসন শেষ পর্যন্ত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শেষ পর্যন্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আপনি চিন্তা করেন, শুধু তাই নয়, আমাদের দেশের বাস্তবতায় যদি দলের যেই ক্ষমতাসীন দল তাদের যদি ইঙ্গিত না থাকে, আপনি কি মনে করেন যদি বাস্তবতার কথা চিন্তা করি তাহলে প্রশাসন সে ব্যবস্থা নিতে পারে? দলের তো না, কিন্তু এটা তো বাস্তবতা। সরকার আর দল সম্পূর্ণ ভিন্ন। এটা হচ্ছে কি কাগজে কলমে, কিন্তু বাস্তবতাটা আপনি দলের শৃঙ্খলার কথা বলছেন, যে আমাদের দুই একটা ব্যাপারে দল ব্যবস্থা নিয়েছে। কোন ক্ষেত্রে? যেখানে দলীয় প্রধান কিংবা দলীয় প্রধানের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি আপনজনের বিরুদ্ধে যদি কটাক্ষ করে থাকে, কিংবা একটা স্পর্শকাতর বিষয়ে, ধর্মের বিষয়ে যদি কটাক্ষ করে থাকে, তাহলে দু একজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কিন্তু
অপকর্মে লিপ্ত হওয়ার জন্য, কিংবা অযোগ্যতার জন্য, কিংবা এই যে খুন খারাপিতে লিপ্ত হওয়ার জন্য, মাদক চোরাচালানোর জন্য, যে মহা দুর্নীতিতে লিপ্ত হওয়ার জন্য কারো বিরুদ্ধে অন্তত আমি গত 1 ডজন বছরে আমি কোনো দৃষ্টান্ত খুঁজে পাই না। তো এটা এগুলো হলো একজন মন্ত্রীর অসাযুক্তি। বিরুদ্ধে দুর্নীতি দমন ব্যুরো কিন্তু মামলা করেছে, চার্জশিট দিয়েছে। এটা দুর্নীতি একজন দমন ব্যুরো? দুর্নীতি দমন না না, আপনি কিভাবে এটা কনফিউজ করেন? আপনি সরকারি কর্মকর্তা ছিলেন। অতীতে কোন দল এরকম কোন ব্যবস্থাই তো নেই। এটা দল নয়। সরকার অতীতে যেমন দেখা গেছে, আমি যদি আপনাকে উদাহরণ করি, আমরা আলোচনা করতে চাই না এটা, বাট সরকারের মন্ত্রীরা টাকা নিয়ে খুনের আসামিকে এয়ারপোর্ট দিয়ে বিদেশে যাওয়ার সুযোগ করেছে। অবশ্যই এগুলো অন্যায়। সেই তুলনায় আমি হ্যাপি না, আই এম নট হ্যাপি, আই এম নট টোটালি স্যাটিসফাইড, বাট সেই তুলনা যদি আমরা করতে চাই তাহলে বর্তমান সরকারের সময় তাদের মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতি দমন ব্যুরো চার্জশিট আমি তো সরকারের কথা বলছি না, আমরা বলছি দলের কথা আমরা বলছেন। বলছি দলের কথা। দল কার বিরুদ্ধে বাস্তবতা ব্যবস্থা নেয় না, এটা হলো বাস্তবতা। এবং এগুলো হলো কথার কথা, এবং এগুলো আমাদের ঘুম পাড়ানি গান শোনানোর জন্য এটা করা হয়। আর আরেকটা হলো এই যে আরেকটা যে জিনিস ভয়াবহ আমি মনে করি, এতে প্রার্থীর গুণগত মানে পরিবর্তন হবে, গুণগত মানের অবনতি ঘটবে। একটা কারণ হলো যে এলাকায় যারা যে প্রভাব প্রতিপত্তিশালী, টাকার মালিক, তারপরে পেশি শক্তি আছে ইত্যাদি বিভিন্ন রকম যোগাযোগ আছে, তারাই মনোনয়ন পাবে। এবং গণতান্ত্রিক পদ্ধতিতে যদি হইতো, এখনো তো তাই হয়ে আসছে। না, এখন তাই হচ্ছে, কিন্তু এটা আরো বেশি। এখন মার্কার ওটা জন্য প্রাতিষ্ঠানিক রূপ এখন পাবে। মার্কা মানেই জেতা, তাই মার্কাই সর্বস্ব, মার্কাই হলো সবচেয়ে বড় গুরু। তো এখন এই মার্কার জন্য এই যে যিনি সবচেয়ে প্রভাব প্রতিপত্তিশালী এবং তিনি সাধারণত মনোনয়ন পাবেন, এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি মনোনয়ন হতো তাহলে অপেক্ষাকৃত ভালো লোকটা হইতো। আর মার্কার দৌরাত্মে যেটা হবে, ওই যে আগে তো কিছু সমাজকর্ম করে, কিংবা ভালো লোক আছে যাদেরকে লোকজন দাঁড় করিয়ে দেয়, অনেক সময় নিজের টাকা পয়সা দিয়েও, তাদের আর কোনো সুযোগ নেই। এবং নারীরা সবচেয়ে বঞ্চিত হবে, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন সবচেয়ে বাধাগ্রস্ত হবে। তো এর ফলে গুণগত মানে প্রার্থীর গুণগত মানে নারীর পরিবর্তন হবে। ক্ষমতায়ন বাধাগ্রস্ত হবে, এটা নিয়ে আপনার কাছে আমি জানতে চাবো। একটা বিরতি নিয়ে আসি, ওকে, নিয়ে আসেন। আবার একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম রেডলাইন ঢাকায়। আমরা জানি যে উপজেলা পরিষদ প্রতিষ্ঠার কৃতিত্ব নেয় জাতীয় পার্টি, এটা দাবি করে তারা সবসময়। কিন্তু আমরা দেখেছি যে এরশাদের আমলে তখন সেই সময় থেকেই এই উপজেলা নির্বাচনে দলীয়ভাবে হয়ে আসছে, এবং জাতীয় পার্টিও দলীয়ভাবেও মনোনয়ন দিত, এবং তাদের দলীয়ভাবে মানে কি মার্কা তো থাকতো না, কিন্তু সেটার দায় কি তাহলে আপনারা নিবেন যে এই সংস্কৃতিটা চালু হয়েছে সেই গোড়া থেকেই? না, সেটা দায় না, সেটা তো একটা ভালো দিক। উপজেলা পরিষদ ছিল, সেখানে তারা এসিআর লিখতো, তারা এই যে এমপি আজকে যেমন আমাদের 300 আসনে 300 না, ভালো দিক অন্য ব্যাপার। আমি যেটা বলতে চাচ্ছি যে মার্কা নাই, তার মানে আমরা ধরে নিই যে দলের কোনো ইন্টারফারেন্স এখানে থাকবে না, কিন্তু আসলে ছিল সেই সময়। না, দলের ইন্টারফারেন্স তো থাকবেই, কারণ যে লোকটি দাঁড়াচ্ছে সেও তো নিজে ব্যক্তিগতভাবে কোনো না কোনো দল করে। তো স্বাভাবিক, স্থানীয় যে তার দল, সে যদি আওয়ামী লীগ করতো তাহলে আওয়ামী লীগের লোকটা তাকে সহযোগিতা বেশি করবে, এটা স্বাভাবিক। সে যদি জাতীয় পার্টি করতো, পার্থক্যটা কোথায় জানেন? যদি আওয়ামী লীগের 3 জন ধরেন আওয়ামী লীগ সমর্থন করে, এরকম 3 জন যদি দাঁড়ায়, তাহলে দল থেকে ইন্টারফেয়ার করে 2 জনকে বসাই দেওয়া হয়। এটা আওয়ামী লীগ বলে কথা না, বিএনপি জাতীয় পার্টি, সেই জায়গাটার কথা বলছি। এবং সেখানে অসংখ্য লোকই দাঁড়াবে যারা কোনো মার্কা নিয়ে ইলেকশন করবে না, নিজেরাই একটা মার্কা নিয়ে ইলেকশন করবে, এরকম ঘটনা অনেক বেশি ঘটবে। না, উপজেলা ইলেকশনে আমি মনে করি না যে ওইখান থেকে এই ট্রেডিশনটা শুরু হয়েছে। আসলে মূল ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তের চুলচেরা বিশ্লেষণে আওয়ামী লীগ যেটা মনে করছে যে এই সিদ্ধান্তটা নিলে তাদের বেশি সংখ্যক চেয়ারম্যান এবং মেম্বারকে তারা ইলেক্টেড করতে পারবে। এটাও যে খুব বড় মাপের অন্যায় আমি এটা বলবো না, এর থেকে বড় বড় অন্যায় আওয়ামী লীগের আমলেও হয়েছে, অন্য আমলেও হয়ে গেছে অলরেডি। সেই তুলনায় এটা অনেক ছোট অন্যায়। অ্যাটলিস্ট এটা একটা ব্রিথ স্পেস দেবে যে আমরা একটা ইলেকশন, একটা প্রসেস বা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, একটা প্রাণ চাঞ্চল্যের মধ্যে যাব। এখন এই প্রাণ চাঞ্চল্যটা যদি আওয়ামী লীগ সরকার নষ্ট করে দেয়, অর্থাৎ হামলা করে, গ্রেফতার করে, মামলা দিয়ে বা কেন্দ্রে সমস্যা করে, তাহলে কিন্তু 16 কোটি লোকের মধ্যে একটা আস্থাহীনতা তৈরি হবে যে এই সরকারের আন্ডারে কোনো ইফেক্টিভ ইলেকশন সম্ভব না, কোনো পজিটিভ পরিবর্তন সম্ভব না। তখন কিন্তু অটোমেটিক্যালি জঙ্গিবাদ এবং অন্যান্য সমস্যাগুলো অনেক বেশি বাড়বে। আরেকটা জিনিস উনি আমাকে বললেন, ইন্টারভেনশনের কথা। বাংলাদেশের রাজনীতিতে আজকে যা কিছু খারাপ হচ্ছে সবই সেই ইন্টারভেনশনগুলোর মধ্যে দিয়ে হচ্ছে। এখন ইন্টারভেনশন তো আমরা
74 সালে যে বাকশাল হয়েছিল সেটাকেও সিভিল কু বলা হয়, এবং সিভিল কু বলেছেন জাস্টিস বিচারপতি শাহাবুদ্দিন সাহেব, যাকে আওয়ামী লীগই পরে আবার রাষ্ট্রপতি বানিয়েছে। অর্থাৎ ওনার এই সিভিল কুর বক্তব্যটা আওয়ামী লীগ কিন্তু ইনডাইরেক্টলি অ্যাডপ্ট করে নিয়েছে। ইন্টারভেনশন অনেকভাবেই হয়েছে। যে কারণে এই সাংবিধানিক ভারসাম্যহীনতা কিন্তু আজকের সৃষ্টি না, অনেক আগে থেকেই সৃষ্টি। হ্যাঁ, বঙ্গবন্ধুর মৃত্যুর পরে একটা বড় মাপের ওলটপালট হয়ে গেছে, কিন্তু আমি আরেকটা টকশোতে বলেছিলাম তারপরও অনেকদিন কিন্তু বাংলাদেশের রাজনীতিতে জনগণ, জনমত, জনপ্রিয়তা থাকার টেন্ডেন্সি ছিল। আর্মি ডিক্টেটর যারা ছিলেন বা জেনারেল ছিলেন তারা কিন্তু জনপ্রিয় হওয়ার চেষ্টা করেছেন নানাভাবে, নানা কৌশলে। কিন্তু আজকের যারা আছেন, আমি বলবো বা বিগত 1 দশক ধরে এখানে জনগণ খুব গৌণ হয়ে গেছেন। রাজনীতি দল বা সরকার প্রশাসন নির্ভর হয়ে গেছেন এবং অতিমাত্রায় কর্মী নির্ভর হয়ে গেছেন। আরেকটা জিনিস আমি বলবো, এই আর্টিকেল 59ই বলা আছে, 60তে বলা আছে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টটাও কিন্তু লোকাল গভর্নমেন্ট করবে। অর্থাৎ আমরা যে পুলিশ কনসেপশনটা এখন বলছি কান্ট্রি ওয়াইজ, এটা যদি সংবিধানের ওই ধারাটা ইমপ্লিমেন্ট হয়ে যেত, 60তে মনে হয় বলা আছে যে পাবলিক অর্ডারটাও করবে, তো যদি সেটা ইমপ্লিমেন্ট হতো তাহলে কিন্তু বর্তমানের প্রশাসনিক স্ট্রাকচার, বর্তমানের পুলিশ স্ট্রাকচারটা হয়তো বা থাকতো না। অর্থাৎ সংবিধান কিন্তু বর্তমান স্ট্রাকচারটাকে অ্যাডপ্ট করছে না। পাবলিক অর্ডারের দায়িত্ব যদি ইউনিয়ন পরিষদ এবং ওয়ার্ডে থাকে, তাদের নিজস্ব পুলিশ থাকে, তাদের নিজস্ব ট্যাক্স কালেকশন আরো বেশি করার ক্ষমতা থাকে, তাহলে স্ট্রাকচারটা আরেক রকম হতো, সেটা কিন্তু হয়নি। মানে রিসোর্স মোবিলাইজেশনের কথা এক্স্যাক্টলি। আপনি বিরতির আগে বলছিলেন যে নারীর ক্ষমতায়নটা বাধাগ্রস্ত। আবু আলম শহীদ খানের কাছে আমরা শুনলাম যে নারীর ক্ষমতায়ন বিকশিত হবে। আপনার নারীর ব্যাখ্যাটা ক্ষমতায়ন একটু ধরেন, শুনতে চাই। নারীতে এখন যেটা হবে, বহু নারী এখন তৃণমূল থেকে তারা এই যে উঠে আসছে, এবং আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু বাধ্য যে 2021 সালের মধ্যে তাদের 33%, তাদের সব দলের সব স্তরে 33% পদ তাদের নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তো এখন আপনি এই 33% যদি নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হয়, তাহলে নির্বাচিত ওই যে পদগুলো তো তা করতে হবে, কিন্তু নির্বাচিত পদগুলোতে আপনি কয়টা করবেন? 3টা মাত্র। আপনি ধরেন ইউনিয়ন পরিষদে 3টা, আপনি তো 3টা হলে যেখানে যদি মার্কা না থাকতো এবং ওই যে দলের দৌরাত্ম্য যদি এইভাবে না থাকতো, তাহলে কিন্তু ওই যে প্রতিযোগিতা যদি আরো উন্মুক্ত হইতো, তাহলে অনেক নারী কিন্তু সাধারণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসতে পারতো। এখন অতি ক্ষুদ্র সংখ্যক নারী এই যে দলের মনোনয়ন পাবে, আর যারা দলের সাথে যুক্ত নয় তারা ওই যে তাদের আর নির্বাচিত হওয়ার সুযোগ পাবে না। আরেকটা যে জিনিস আমি যুক্ত করতে চাই, যে এর মাধ্যমে যেটা হবে, একটা নিরঙ্কুশ ওই যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। এখন ধরেন আমাদের জাতীয় পর্যায়ে সংসদ এবং প্রশাসনে আমাদের ক্ষমতাসীন দলের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ। এরপরে আমাদের জেলা পরিষদে যে দলীয় প্রশাসক নিয়োগের ফলে সেখানেও ক্ষমতাসীন দলের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ। এখন মাননীয় সংসদ সদস্যদের সেই তারা এক অর্থে দখল করেছেন উপজেলা পরিষদ, এবং সংসদ সদস্যদের অধিকাংশই হলো সরকারি দলের। এখন ইউনিয়ন পরিষদটা আর পৌরসভাটা বাদ আছে। এখন আমার আশঙ্কা যে এই নির্বাচনে যেই রাজনৈতিক সংস্কৃতিতে এই নির্বাচনে ক্ষমতাসীন দলের এই নিরঙ্কুশ ওই যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। এখন সব ক্ষেত্রে নিরঙ্কুশ নিয়ন্ত্রণ, এবং এটা কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার সাথে অন্তর্ভুক্তকরণ গণতান্ত্রিক ব্যবস্থা এবং প্লুরালিস্টিক ব্যবস্থার সাথে সঙ্গতিপূর্ণ নয়। এবং তো এটা কিন্তু আমাদের জন্য সংকট বয়ে আনবে বলে তারা মনে করে, যে এর মাধ্যমে তারা যে এই যে জাতীয় নির্বাচনের মাধ্যমে যেই এই যে জনগণের ম্যান্ডেট পায় নাই, এর মাধ্যমে তারা হয়তো এটা পূরণ করবে। কিন্তু আমার আশঙ্কা যে একটা আইন যখন হয় তখন তো একটা নির্বাচনের কথা মাথায় রেখা হয় না, সামগ্রিকভাবে। এবং আমি বোধহয় বিরোধীতে বলতেছিলাম যে পশ্চিমবঙ্গে এই যে সম্প্রতি একটা এই যে বেরিয়েছে, কালের কণ্ঠে একটা আর্টিকেল বেরিয়েছে যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে 2 বছর আগে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, 25% প্রার্থী তারা প্রার্থী হতে পারে নাই দলীয় ক্যাডারদের কারণে, দলীয় ক্যাডারদের বিরোধিতার কারণে। দলীয় ক্যাডাররা তাদের প্রার্থী হইতে ওই যে মনোনয়নপত্র জমা দিতে দেয় নাই। তো আমাদের দেশে কিন্তু প্রশাসন আমাদের দেশে অনেক বেশি দলীয়করণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে, এবং ওখানে কিন্তু নির্বাচন কমিশন আমাদের এখানে আরো বেশি। আচ্ছা, আমি একটা বিরতিতে যাব, তার আগে একটা প্রশ্ন রেখে যায় আপনার কাছে, যে তৃণমূলে আরো বেশি গণতন্ত্রের কথা বলে এই দলীয় প্রতীকের নির্বাচনের কথা বলছে, কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা দেখছি যে 3 বছর পার হলেও জেলা পরিষদ নির্বাচন না হওয়ার বিষয়টি মানে
ঝুলে আছে। এখানে এই বিষয়টিই যখন হচ্ছে না, এনশিওর করা যাচ্ছে না, তাহলে এগুলার প্রশ্ন কেন আসছে? এই বিষয়ে আপনার সঙ্গে কথা বলবো আমি বিরতি থেকে এসে। নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন।